हेलो बच्चों, गुड आफ्टरनून and welcome to my channel. Today I wanted to talk about a new and interesting topic, calorimetry, that means calorimetry. And I hope my all pyari bachcho are okay. And this is the lecture number 48. This is the second lecture in this chapter. তো যাই হোক, আজকে আমরা এই 48তম লেকচারে ক্যালোরিমিতি অধ্যায়ে যে বিষয়টা ভালো করে জানার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে কোনো একটি উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে যে প্রবাহমান শক্তি, যে ডাইনামিক্যাল এনার্জি, দ্যাট মিন্স হিট প্রবাহিত হয়, সেই অ্যামাউন্ট অফ হিট এইচ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দ্যাট মিন্স দ্য ডিপেন্ডেন্সি অফ হিট হুইচ কাইন্ড অফ ফ্যাক্টরস। তাহলে আজকে আমাদের যেটা টপিকটা হচ্ছে গিয়ে দ্য ডিপেন্ডেন্সি of heat which kind of factors তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা গত লাস্ট লেকচারে বলেওছিলাম একটু লাস্টের দিকে যে কোনো বস্তু থেকে যে পরিমাণ বর্জিত তাপ বা কোনো বস্তু দ্বারা যে পরিমাণ গৃহীত তাপ, অর্থাৎ যে পরিমাণ তাপের প্রবাহ ঘটে কোনো একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে, সেই প্রবাহিত তাপ হিট তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি দ্য হিট, প্রথমত আমরা একটা পয়েন্ট বলতে পারি, দ্য হিট is depends generally three factors তাহলে আমরা বলতে পারি যে তাপ সাধারণত ফর এ ডাইনামিক্যাল সিস্টেম যেখানে তাপের প্রবাহ ঘটে সেখানে হিট তিনটি বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে আমরা একটা বলেছিলাম টেম্পারেচার, বা উষ্ণতা বা তাপমাত্রা, মাস, টেম্পারেচারকে টি দিয়ে প্রকাশ করা হচ্ছে, মাসকে এম দ্বারা প্রকাশ করা হচ্ছে, বা ভর এবং বস্তুর উপাদান, বস্তুর উপাদান বা টাইপ অফ অবজেক্ট।
টাইপ অফ অবজেক্ট, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। উপাদানকে আমরা আপেক্ষিক তাপ হিসেবে পরবর্তীতে বলবো। হিটকে আমরা বলতে পারি এইচ। তাহলে আমরা প্রথমত দেখলাম, আর কি, যে কোনো বস্তুতে যে তাপের প্রবাহ ঘটে, সেই তাপের প্রবাহ উষ্ণতার সমানুপাতিক একটা ঘটবে আমরা দেখব, মানে উষ্ণতার উপর ডিপেন্ড করে এবং সেটা সমানুপাতিক। 2 নম্বরে আমরা দেখব সেই তাপের প্রবাহ ভরের সঙ্গে সমানুপাতিক ঘটবে এবং সেটা উপাদানের উপর তো নির্ভর করবেই, সমানুপাতিক কি অন্যরকম সেটা হচ্ছে গিয়ে 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি এইচ ডিপেন্ডস অন ম্যাটেরিয়াল, ডিপেন্ডস অন ম্যাটেরিয়ালস। এখানে তোমাদের কয়েকটা বিষয় ভালো করে বুঝতে হবে। যদি না তোমরা, আমরা এখানে একটা সমীকরণ প্রতিষ্ঠা করব, যে দেখব H is equals to mst, যেটা তোমরা ক্লাস 7-8 থেকে স্টার্ট করে ক্লাস 9-এ ভালো করে ছিল, জেনে এসেছো। আজকে আমরা আবার জানব এই সমীকরণটা মেইনলি কিভাবে আসলো, প্রমাণ না, এই সমীকরণটা মেইনলি কিভাবে অপারেট করবে, বা এই সমীকরণটার কি ইনফরমেশন, এটা কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে, এই বিষয়ে যদি একটা বিস্তারিত তোমাদের তথ্য সঠিকভাবে জানা না থাকে, তাহলে আমার মনে হয় না এই চ্যাপ্টার পরবর্তী আলোচনা করে কোনো লাভ আছে। সেটা আমার থিঙ্কিং অফ ভিউ থেকে আমি বলতে পারি। তাহলে আমাদের এই লেকচারে এই যে একটা বলতে গেলে ব্রিফ ভিউ, এই যে ভিউ একটা দেখতে পাচ্ছ, এই ভিউটা বা এই ব্রিফ ডিসকাশনটা একটা খুব ভালো করে জানা দরকার। প্রথমত আমরা জানতাম যে যেটা আমরা হিট বলছি, এই হিট, এটাকে হিটকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছি, আর টেম্পারেচার বা উষ্ণতা বা তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করছি। অনেকের ধারণা হিট আর টেম্পারেচার সেম টাইপ জিনিস। হিট বলতে এটাকে আমরা হিট বলছি, এইচ মানে হিট, এইচ হচ্ছে কি তোমার হিট, আর টি হচ্ছে তোমার টেম্পারেচার। প্রথমত তোমাকে আলাদা করে জানতে হবে যে হিট অ্যান্ড টেম্পারেচার আর নট এ সেম মিনিং, টোটালি ডিফারেন্ট ব্রাঞ্চেস। হিট, বিএসসিতে হিট বা তাপের উপর তুমি যদি যা আছে ক্লাস 11-এ বইয়ের অর্ধেক পার্ট তাই আছে। ক্লাস 11-এর ফিজিক্স বইয়ে যতটা পার্ট আছে অর্ধেকটা শুধুমাত্র হিট নিয়ে বিএসসিতে আলোচনা, এতটা ভলিউম আছে আর কি, তারও বেশি আছে হিটের উপর বই আলাদা করে। টেম্পারেচার বা থার্মোডাইনামিক্সের তো আলোচনা আরো অনেক বড়। হিট কি? হিট বা তাপ এক প্রকার শক্তি, ওয়ান টাইপ অফ এনার্জি। হিট ইজ ওয়ান টাইপ অফ এনার্জি। টেম্পারেচার is the state of the system. Heat is one type of energy, but the temperature is the state of the system for heating. তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আর উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। টেম্পারেচার দ্য স্টেট অফ দ্য সিস্টেম, কোনো একটি সিস্টেমের অবস্থা। স্টেট মানে রাজ্য নয়, স্টেট মানে অবস্থা। তাহলে কোনো একটি বস্তু কি অবস্থায় রয়েছে তার নাম হচ্ছে তোমার টেম্পারেচার। আর কোনো একটি বস্তুতে কতটা পরিমাণ শক্তি আছে তার নাম হিট। তাহলে হিট হচ্ছে একটা শক্তি, আর তাপ হচ্ছে গিয়ে, তাপমাত্রা হচ্ছে গিয়ে শক্তির ফল। অর্থাৎ আমরা জানি তাপ হচ্ছে কি শক্তি, আর তাপমাত্রা হচ্ছে গিয়ে ফল। মানে তাপমাত্রা হচ্ছে গিয়ে শক্তির কারণ, তাপ হচ্ছে গিয়ে তাপমাত্রার ফল কারণ, আর তাপমাত্রা হচ্ছে তোমার তাপের ফল। মানে এটা হচ্ছে এর কারণ আর এটা হচ্ছে এর ফল। আমি তোমাকে খুব সিম্পল ভাবে একটা এক্সাম্পল দেই।
তাহলে এই জিনিসটা তোমাদের আশা করি ক্লিয়ার হবে। তুমি একটা ধরে নাও শীতকালে এখন হয়তো শহর অঞ্চলে দেখা যাবে না, কিন্তু শীতকালে গ্রাম অঞ্চলে এখনো হয়তো সেটা প্রচলিত আছে। শীতকালে যখন প্রচণ্ড শীত পড়ে বা প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন সেই সময় যে কিছু বয়স্ক ব্যক্তিরা কিছু খড় বা হচ্ছে গিয়ে আবর্জনা স্তূপকে এক জায়গায় রেখে, মানে যেগুলো দিয়ে জ্বালানি হিসেবে কাজে লাগানো যেতে পারে, এক জায়গায় রেখে সেখানে আগুন জ্বালিয়ে দিয়ে তার চারপাশে ঘিরে বসে থাকত। তারা সেই ওয়ার্মটুকু বা সেই উষ্ণতাটুকু নিত সেখান থেকে, এবং তারা বলতো যে না, এখানে বেশ গরম, বেশ ভালো লাগছে, কিন্তু সে বাইরে যেতে চায় না, মানে সেখান থেকে ছেড়ে কেউ দূরে যেতে চায় না, যত পারে কাছে আসতে চায়। মনে হয় যেন তারা গিয়ে সেই খড়ের স্তূপের উপর গিয়ে বসবে। ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে যে খড়ের স্তূপে যে আমরা অগ্নিশিখা জ্বালালাম, যে এখানটা আগুনটা জ্বলছে, বা একটা মোমবাতি যে মানে আগুনের যে শিখা দেয়, স্পার্ক, যে আগুনের যে ফুলকি, যে মানে লাইটার যখন স্টার্ট করা হয়, যখন প্রেস করা হয়, তখন দেখবে ফুলকি বেরোয়। ওই যে ফুলকিটি বা হচ্ছে একটা মোমবাতির যে অগ্নির শিখাটি বা ওখানে যে আগুনের কুণ্ডটি, এটা হচ্ছে কি হিট। মানে যেখান থেকে অগ্নির শিখা বেরোয় সেটা হচ্ছে কি হিট, আর সেটা হচ্ছে এক ধরনের শক্তি। আর তার জন্য বায়ুমণ্ডল তো অনেক বড়, অনেক বিস্তর এলাকা, তা সেই হিটের কারণে বায়ুমণ্ডল কি হয়, তার টেম্পারেচার চেঞ্জ করে। কারণ শীতকালে সাধারণত বায়ুমণ্ডলের টেম্পারেচার কম থাকে। তাহলে যেখানে খড়ের স্তূপ জ্বালানো হলো, তার আশেপাশে বায়ুমণ্ডল সেই হিট দ্বারা চেঞ্জ হয়, তার অবস্থার পরিবর্তন ঘটে। অন্য জায়গার বায়ুমণ্ডলের তুলনায় সেই জায়গার বায়ুমণ্ডলটা কি হয়, একটু চেঞ্জ, মানে কি একটু উত্তপ্ত হয়, মানে একটু পরিবর্তন ঘটে। অর্থাৎ সেখানে টেম্পারেচার ধরে না তোমার হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কি হয়, অন্য জায়গায় তোমার 5 ডিগ্রি রয়েছে, কিন্তু এই আশেপাশে বায়ুমণ্ডলটা একটু গরম হয়। ফলে আমরা শীতকালে ওই ঠান্ডা এলাকার তুলনায় এই আগুনের পাশের যে অঞ্চলটি, সেই অঞ্চলটাকে আমাদের কমফোর্টেবল বা সুইট বলে মনে হয়। আমরা সেখানে গিয়ে বসে থাকি, দাঁড়িয়ে থাকি, বা সেখানে গিয়ে আমরা আলাপ আলোচনা করি। তার মানে কি আসলো, এই যে হিটিং যে পয়েন্টটা, বা এই যে তোমার হচ্ছে তাপের যে কুণ্ডটি, বা যে অগ্নি শিখাটি, এই শিখাটি আছে বলেই বায়ুমণ্ডলের চেঞ্জ ঘটলো। হ্যাঁ, তাহলে আমাদের বায়ুমণ্ডল কে চেঞ্জ করে? আমাদের বায়ুমণ্ডল চেঞ্জ করে স্বয়ং সূর্য। তাহলে সূর্য আমাদের বায়ুমণ্ডলের টেম্পারেচার বৃদ্ধি, হ্রাস, ইনক্রিজিং ডিক্রিজিং ঘটনা ঘটায়। এখানে সূর্য হচ্ছে কি আমাদের সেই শীতকালের একটা ঘটনা, অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ড চারপাশে আমরা যেন বিরাজ করছি, কখনো আমাদের বেশি তাপ দিচ্ছে, মানে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছি, আবার কম তাপ মানে সেখানে আবার আনকমফর্ট ফিল করছি। তাহলে এখানে যেখান থেকে অগ্নিশিখা নির্গত হয় সেইটার নাম হচ্ছে তোমার হিট। অর্থাৎ সেই অগ্নিশিখাওয়ালা যন্ত্রটি না থাকলে, অগ্নিশিখাওয়ালা সিস্টেমটি না থাকলে কোনো পরিবর্তন ঘটতে পারে না, বায়ুমণ্ডলে কোনো পরিবর্তন ঘটতে পারে না, তার সারাউন্ডিংসের কোনো পরিবর্তন ঘটতে পারে না। অর্থাৎ এটা ঘটতে পারে না। তাহলে কি এটা আছে বলেই এটা ঘটছে? তাহলে এটা কি, এই জিনিসটা ঘটার কারণ হচ্ছে কি এই তাহলে এই বায়ুমণ্ডলের টেম্পারেচার পরিবর্তন করার জন্য কে দায়ী? এই হিট। তাহলে হিট থাকবে, অগ্নিশিখা থাকবে, অগ্নিকুণ্ড থাকবে, তবেই বায়ুমণ্ডল চেঞ্জ করবে। আচ্ছা, এবার আমি দেখলাম আজকে আমাদের যে এখানকার যে টেম্পারেচার, সেটা গতকালকের থেকে একটু বেশি বলে মনে হচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি, বা আমরা কোনো একটা যন্ত্রের সাহায্যে থার্মোমিটার দিয়ে আমরা, কারণ টেম্পারেচার কী দিয়ে মাপা, থার্মোমিটার দিয়ে মাপা হয়, তোমার হচ্ছে হিট কী দিয়ে মাপা হয়, তোমার উষ্ণতা কী দিয়ে মাপা হয়, তোমার হচ্ছে ক্যালোরিমিটার দিয়ে মাপা হয়। তো এই টেম্পারেচার থার্মোমিটার দিয়ে মাপা হয়। গতকালকে আমরা টেম্পারেচার থার্মোমিটারে দেখলাম তোমার হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, আজকে আমরা দেখলাম 34 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 2 ডিগ্রি রাইজ করলো। তাহলে আমরা যে বায়ুমণ্ডলের পরিবেশের যে পরিবর্তন এবং আমাদের যন্ত্র, আমরা এটা দিয়ে যে পরিমাপ করলাম যে এই জিনিসটা চেঞ্জ ঘটেছে, তার মানে কি এটা একটা ফল। এটা ঘটেছে মানে কি, এ বেশি বেশি করে উত্তপ্ত হয়েছে, তার মানে সূর্য বেশি বেশি করে আজকে প্রজ্বলিত হয়েছে। তার মানে ফল পেয়েছি, বায়ুমণ্ডল পরিবর্তন হয়ে গেছে, তার মানে কি তোমার হিট আছেই। এমনি এমনি বায়ু কখনো চেঞ্জ করতে পারে না, বায়ুর সারাউন্ডিংস কখনো চেঞ্জ করতে পারে না। চেঞ্জ করতে গেলে তোমাকে সেই যে হিটের পরিবর্তন, মানে হিট আরও বেশি মানে প্রজ্বলিত হতে হবে। তাহলে হিট
উষ্ণতার কারণ, উষ্ণতা তাপের ফল। উষ্ণতা আছে মানে কি, আমরা ফল হিসেবে ভোগ করছি, এটা তার ফল, সারাউন্ডিংসের ইফেক্ট। হ্যাঁ, তার হচ্ছে হিট ইজ দ্য কসেস অফ টেম্পারেচার অ্যান্ড টেম্পারেচার ইজ দ্য ইফেক্ট অফ হিট। তো যাই হোক, এগুলো আমরা এত ব্রিফ ডিসকাস করবো না, কারণ এই বিষয়গুলো আমরা অন্য চ্যাপ্টারে গিয়ে আবার দেখবো। তো যাই হোক, এখানে আমরা প্রথমত আইডেন্টিফাই করতে শিখলাম যে এইচ এবং টি। টি মিনস এখানে টেম্পারেচার, টেম্পারেচার মিনস টি মিনস টাইম না, টি মিনস টেম্পারেচার। আর হিট মিনস তাপ। এই তাপ এবং উষ্ণতা কিন্তু এক জিনিস নয়। তাপ হচ্ছে গিয়ে অগ্নিশিখা, আর উষ্ণতা হচ্ছে গিয়ে অগ্নিশিখার দরুন বায়ুমণ্ডলের পরিবর্তন। বায়ুমণ্ডলের পরিবর্তন মানে কি, বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন, বায়ুমণ্ডলের তোমার সিস্টেমের বায়ুমণ্ডল তোমার কি বলবো, এটাকে বলা হয় ডিসঅর্ডারনেস, বা এটাকে বলা হয় এন্ট্রপি। আমরা পরবর্তীতে জানবো এগুলো, এন্ট্রপি বিষয় একটা বিষয় আসবে। তো এন্ট্রপির পরিবর্তন, এটা আমরা তোমাদের মাথা ঘামাতে হবে না যে এন্ট্রপি কি, পরবর্তীতে আমরা নিজেই আসবো, ঠিক আছে। এক কথা বায়ুমণ্ডলের পরিবর্তন, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে টি। তাহলে এইচ কি, এইচ কি বলা হিট, আর টি হচ্ছে কি তোমার উষ্ণতা। আর একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে হিট কি, তাপ কি, তাপ এক প্রকার শক্তি। আচ্ছা, তাপের একক কি? তাপের একক আমরা বললাম ক্যালোরি। আবার তাপের একক আর, তাপের একক না, সরি, শক্তির একক আর। একটা জিনিস তোমরা ভালো করে শোনো আগে, কারণ আমরা এই পরবর্তী আলোচনাগুলো পরে আসছি, আগে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা এমনি যে মেকানিক্যাল এনার্জি বলতাম, মেকানিক্যাল এনার্জি, এনার্জি তো দু রকম। আমরা প্রথমে যদি আমরা এনার্জি বলি, এনার্জি এনার্জি অনেক রকম আছে। নিউক্লিয়ার এনার্জি আছে, তোমার হচ্ছে কি ভাইব্রেশনাল এনার্জি আছে, রোটেশনাল এনার্জি আছে, মেকানিক্যাল এনার্জি আছে, তোমার হচ্ছে কি সাউন্ড এনার্জি আছে, লাইট এনার্জি আছে। বাট আমরা অত কিছু না, আমরা জাস্ট দুটো জিনিস আমরা দেখবো। একটা হচ্ছে তোমার মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি, এনার্জি, আর একটা হচ্ছে তোমার হিট এনার্জি। আচ্ছা, মেকানিক্যাল এনার্জির সিজিএস পদ্ধতিতে একক কি, যান্ত্রিক কার্য যেটাকে বলা হয়, যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল ওয়ার্ক, এটাকে ওয়ার্ক বলা যেতে পারে। মেকানিক্যাল ওয়ার্ক আর এনার্জি, শক্তি বা কার্য। যান্ত্রিক কার্য বা শক্তির একক কি, যান্ত্রিক কার্য বা শক্তির একক হচ্ছে তোমার আর। এবং এসআইতে আমরা এটা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি জুল। জুল, এটা সিজিএস সিস্টেমে, এটা এসআই সিস্টেমে। হিট বা তাপীয় ক্ষেত্রে সিজিএস সিস্টেমে তাপের একক কি, তাপের একক হচ্ছে তোমার ক্যালোরি। আর এসআই সিস্টেমে তাপের একক কি, এসআই সিস্টেমে তাপের একক হচ্ছে তোমার জুল, জেমস প্রেস্কট জুল। এখানে আমরা এফপিএস পদ্ধতি একটা বলতে পারি, যেটাকে বলা হয় বিটিইউ। বিটিইউ মানে ব্রিটিশ থার্মাল ইউনিট। ওটা আমরা এখানে এফপিএসটা ইম্পর্টেন্ট, দরকার নেই, এই জায়গাটা জানতাম। এখানে আরো অনেক কিছু জানবো। প্রথমত আমরা এই এনার্জির যে একটা ব্রাঞ্চ, তাপীয় এনার্জি আর যান্ত্রিক এনার্জি, যান্ত্রিক কার্য বা শক্তি, সেই যান্ত্রিক কার্য বা শক্তি, তাপীয় এনার্জি বা শক্তির একক এসআইতে জুল রয়েছে। আমরা এফপিএসটাও ভাবতে শুরু করলাম না, এফপিএসটা আমরা তুলে দিলাম, যেটা বিটি ওদের সেটা তুলে দিলাম। তো এসআইতে এরও একক জুল, এরও একক জুল, কিন্তু সিজিএস এর একক আর, আর এর একক ক্যালোরি। এটা ঠিক কিরকম একটা হয়ে গেল না? তাহলে আর আর ক্যালোরি কি এক জিনিস? প্রথম উত্তর হচ্ছে কি না, আর এবং ক্যালোরি এক জিনিস নয়। তাহলে কি? তাহলে এই যে শক্তি, এই যে ক্যালোরি, এটা হচ্ছে গিয়ে কোনো একটা অভ্যন্তরীণ শক্তি, যার বহিঃপ্রকাশ, যার বহিঃপ্রকাশ হচ্ছে তোমার কার্য আর। তার মানে আমরা আরেকটু যদি উল্টো, মানে আরেকটু যদি আমরা আলোচনা করি, তাহলে কি আর্ক বলতে আমরা কি আসলাম, কার্য বা শক্তি, যেটাকে আমরা ওয়ার্ক ডান বলতে পারি। ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস। এস মানে তোমার সরণ, এফ মানে তোমার কার্য, তাহলে নিউটন ইন্টু মিটার ইজ ইকুয়ালস টু জুল, বা আর্ক যদি বলা হয় ডাইন ইন্টু সেন্টিমিটার। তাহলে আমরা যদি আর্কের সংজ্ঞা বলি, প্রথমত যদি বলা হয় হোয়াট ইজ ওয়ান আর্ক, এক আর্ক কি,
বা এটাকে আমরা বলতে পারি, এটাকে আরেকভাবে বলতে পারি। ঠিক আছে, আমরা এভাবে যদি বলি তাহলে কি বলবো, যে কোনো একটি বস্তুকে 1 সেন্টিমিটার সরণ ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় 1 আর। কি বললাম, 1 আর্গের সংজ্ঞা হচ্ছে কি 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। কোনো একটি বস্তুকে 1 ডাইন বল প্রয়োগ করে যদি 1 সেন্টিমিটার সরণ ঘটানো হয় তখন বলা হয় যে বস্তুটিতে 1 আর কার্য করা হয়েছে বা বস্তুটিতে শক্তি ব্যয় করা হয়েছে 1 আর। ঠিক আছে, কোনো একটি বস্তুতে কি মেকানিক্যাল বা যান্ত্রিক কার্য বা শক্তি, ক্যালোরিটা কি, আমরা বলি যে আমরা যদি ঘুমিয়ে থাকি আমাদের শরীরে নাকি ক্যালোরি ব্যয়িত হয়, আমরা যদি সাঁতার কাটি তাহলে নাকি ক্যালোরি বেশি বেশি নষ্ট হয়, আমরা কথা বলি তাহলে আমাদের শরীরের শক্তি নষ্ট হয়ে যায়, আমরা যদি কোনো একটা কাজ করি তাহলে শক্তি নষ্ট হয়ে যায়, আমরা যা কিছু করি না কেন যতক্ষণ পর্যন্ত আমাদের শরীর, আমরা যদি কিছুও না করি তাহলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন থাকবে, ব্রেন কাজ করবে, আমাদের থিঙ্কিং চলবে, মানে মানে মাইন্ড আমাদের কাজ করবে, সোল আমাদের কাজ করবে। তাহলে এই যে সোল বা আত্মা বা হচ্ছে তোমার মাইন্ড, যে মন মানসিকতা, এগুলো যে কাজ করবে, সেই কাজ করার জন্য একটা শক্তি দরকার, সেই শক্তিটাকে আমরা ক্যালোরি এককে প্রকাশ করব। অর্থাৎ আমাদের শরীরের অভ্যন্তরীণ যে রূপ যার বহিঃপ্রকাশ ঘটানো হবে সেটা হচ্ছে তোমার ক্যালোরি। এমনিতে যদি কিছু নাও করি তবু আমাদের শরীরের একটা সিস্টেমটা চালানোর জন্য একটা ক্যালোরি নষ্ট হয়। তা সত্ত্বেও আমরা যদি আর কিছু কাজ করি, ধরো না আমি একটা 5 কেজি কোনো একটা বস্তুকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, তাহলে প্রথমত বস্তুর ভর আছে, তাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করছি, বল প্রয়োগ করছি এবং আমি সরণ ঘটাচ্ছি। তাহলে আলটিমেটলি কি হলো, আমি তার উপর কার্য করলাম, সেই কার্য কোন দিকে ঘটলো সেটা ইম্পর্টেন্ট না, আমি তার উপর মানে আমি আমার শরীর থেকে কিছু একটা মানে শক্তি ব্যয় করলাম বা কার্য করলাম, সেই কার্যটা তোমার হচ্ছে গিয়ে অ্যাক্সেসিবল হতেও পারে, না হতে পারে, সেটা গ্রহণযোগ্য হতে পারে, না হতে পারে, সেটা হচ্ছে তোমার কি বলবো সামর্থ্যযুক্ত হতে পারে, সামর্থ্যযুক্ত হলে শক্তি হবে, নাহলে হবে না। তাহলে আমি বললাম আমার শরীর দ্বারা কোনো একটা কার্য যখন সম্পাদন করা হবে, সেই কার্যের দরুন যখন বাইরের কোনো সিস্টেম পরিবর্তন ঘটবে, বাইরের কোনো সিস্টেমের পরিবর্তন করা হবে, সেটাকে আমরা বলবো মেকানিক্যাল এনার্জি। তাহলে আমাদের ভিতরের শক্তি, যেমন আমরা একটা সম্পর্ক জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ক্লাস 9-10 পর্যন্ত তোমরা পড়ে এসছো। এই জায়গাটা যদি তোমাকে আমি একটু ভালো করে ভেঙে বলি তাহলে তোমাদের উত্তরটা সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 1 ক্যালোরি সমান 4.2 জুল। 4.2 জুল মানে কি? 4.2 জুল মানে হচ্ছে গিয়ে আমরা যদি কোনো একটা বস্তুতে 1 নিউটন বল প্রয়োগ করি, তার জন্য 4.2 মিটার যদি দূরত্ব অতিক্রম করে, তাহলে বলা হয় যে 4.2 জুল শক্তি বা কার্য করা হয়েছে। অথবা যদি আমরা বলি যে কোনো একটা বস্তুতে 4.2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, যার জন্য 1 মিটার সরণ ঘটেছে, তখন আমরা বলতে পারি 4.2 জুল কাজ করা হয়েছে। অথবা যদি আমরা বলি 2.1 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার সরণ ঘটেছে, তাহলে আমরা বলতে পারি যে 4.2 জুল কার্য করা হয়েছে। অর্থাৎ সেটা আমি কার্যটা কত বল প্রয়োগ করে কতটা সরালাম, কিভাবে সরালাম, কম বল প্রয়োগ করে অনেক দূর সরালাম, তাহলে অনেকটা বল প্রয়োগ করে কম সরালাম, সেটা আলটিমেটলি তাদের গুণফলটা এটা। এই যে আমরা কার্যটা করলাম 4.2 জুল, এটা কার্য করার জন্য আমাদের একটা অভ্যন্তরীণ বল প্রয়োগ করতে হচ্ছে, সেটাকে কি বলবো 1 ক্যালোরি। অর্থাৎ আমাদের বাহ্যিক কার্য বা আমাদের বাহ্যিক এত কার্য বা 4.2 জুল মেকানিক্যাল ওয়ার্ক বা যান্ত্রিক কার্য সম্পাদন করার জন্য আমাদের শরীরে 1 ক্যালোরি তাপ নষ্ট হয়। এটাই হচ্ছে ক্যালোরির সঙ্গে আমাদের শরীরের শক্তিটা এরকম মেকানিক্যাল ওয়ার্ক নয়, অর্থাৎ সেখানে কোনো নাট বল্টু নেই যে এখানে তোমার হচ্ছে নাট বল্টু আপ ডাউন করছে, যে এখানে এতটা শক্তি এতটা সরণ করছে এতটা করছে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের শরীরের একটা স্টোর এনার্জি আছে, সেই এনার্জিটা যখন বহিঃপ্রকাশ করা হবে, সেই বহিঃপ্রকাশটা আমাদের শক্তি শরীরের প্রতি একক ক্যালোরিতে এত শক্তি এতটা মানে বাহ্যিক কার্যের সমান। অর্থাৎ ক্যালোরি এটাও শক্তি, জুল এটাও শক্তি। তাহলে
সিজিএস এসআইটি ইম্পর্টেন্ট না, তার মানে 1 ক্যালোরি, তার মানে আমরা যদি বলি 4.2 জুল কার্য সম্পাদন করি, তাহলে আমরা 1 ক্যালোরি তাপ আমাদের খরচ করতে হবে। সেটা কি? সেটাও একটা শক্তি। তাহলে এইটা হচ্ছে তোমার মেকানিক্যাল এনার্জি, এটা হিট এনার্জি। সেই এনার্জিটাকে আমরা হিট দিয়ে প্রকাশ করি। হিট মানে তোমার তাপ না, শরীরের মধ্যে এতটা তাপ আছে এমনটা না। সেই তাপটাকে আমরা তাপ কি? তাপ একটা শক্তি। Heat is one type of energy. This energy is denoted by calorie, joule, BTU and etc. তাহলে heat is one type of energy. It will release from one body to, it will transfer from one body to another body. It is does not create it or does not destroy it. It is only transfer only. It is only transfer. তো হিট ইজ ওয়ান টাইপ অফ এনার্জি। তাহলে এনার্জি কি? আমরা প্রথমত মেকানিক্যাল এনার্জি আর হিটিং এনার্জি সম্পর্কে জানলাম। হিটিং এনার্জিটা কি? হিটিং এনার্জি তোমার ক্যালোরি বলতে পারি। ক্যালোরি এটা তোমার আর বা জুল, জুল সেম 1 জুল সমান 1 জুল ক্যালোরি। এবং যদি আমরা বলি যে তোমার যে মেকানিক্যাল সিস্টেমে 1 জুল এবং তোমার হচ্ছে কি এ সিস্টেমে 1 জুল মানে কি সেম। কিন্তু ক্যালোরিটা হচ্ছে কি? তাহলে আমরা বলতেই পারি যে তোমার যে ক্যালোরিটা জুলের থেকে বড়। তাহলে বলতে পারি, কারণ 1 ক্যালোরি 4.2 জুল। তাহলে সিজিএস পদ্ধতিতে হওয়া সত্ত্বেও, সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, কিন্তু সেই সিজিএস পদ্ধতিতে কি হচ্ছে তোমার 1 ক্যালোরিতে বেশি। যেমন আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন। তাহলে অ্যাকচুয়ালি 1 জুল সমান 4.2 ক্যালোরি হওয়ার কথা ছিল, কিন্তু না, 1 ক্যালোরি সমান 4.2 জুল। অর্থাৎ আমাদের শরীরে মানে 1 ক্যালোরি তাপ নষ্ট করলে বাইরে আমরা হচ্ছে গিয়ে 4.2 জুল কার্য আমরা সম্পাদন করতে পারবো। যাই হোক, এগুলো আমরা এত ইন্টারনাল মিনিংয়ে আমরা যাবো না, তাহলে আমাদের আবার ডিগ্রি কোর্স করাতে হবে এখানে, বুঝতে পারলে? কারণ ডিগ্রি কোর্স বা হচ্ছে তোমার এত ইনফরমেশন আমাকে বলা সম্ভব না। জাস্ট আমরা এখানে ইনফরমেশনগুলো জানার চেষ্টা করছি যে কোনটা কি। তোমাদের একটা ধারণা, ভুল ধারণা থেকেই থাকে যে হিট এবং টেম্পারেচার সেম টাইপ অফ ইনফরমেশন, বাট আই ক্যান টেল অ্যাবাউট ইট ইজ নট সেম টাইপ অফ ইনফরমেশন। ইট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম ওয়ান ব্রাঞ্চেস টু অ্যানাদার ব্রাঞ্চেস। সো দ্য ডিপেন্ডেন্সি অফ হিট হুইচ কাইন্ড অফ ফ্যাক্টরস। তাহলে আমরা যে হিট কথা বললাম, সেই হিট যেটা অভ্যন্তরীণ শক্তি, সেই অভ্যন্তরীণ শক্তি ক্যালোরি, সেই অভ্যন্তরীণ শক্তি বা হিট বা এইচ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেটা কোনো একটা বস্তু, সেই বস্তুর অভ্যন্তরীণ শক্তি সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেটা সেই অভ্যন্তরীণ শক্তি বস্তুর উষ্ণতার উপর নির্ভর করে, যেটা বহিঃপ্রকাশ তাপমাত্রা, যে বাইরের পরিবর্তন, উষ্ণতার উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে এবং উপাদানের উপর নির্ভর করে। তাহলে আমরা একটা করে দেখবো, ঠিক আছে? প্রথমত আমরা একটা করে দেখবো। তারপরে আমরা দেখবো যে এইচ ইকুয়াল টু এমএসটি, এইচ এর একক কি, মাত্রা কি, রাশি কি, তোমার বিভিন্ন রকম ডেফিনেশন আছে সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। গড় ক্যালোরি কি, কিলো ক্যালোরি কি, তোমার হচ্ছে কি বিটিইউ কি, ছু কি, অ্যান্ড এক্সেট্রা, অনেক রকম ব্যাপার আছে, ঠিক আছে? সবগুলো আমরা জানবো স্টেপ বাই স্টেপ, একটু ওয়েট করতে হবে। তো এখানে আমরা যেটা দেখলাম, প্রথম যে ডিপেন্ডেন্সিটা, তাহলে কোনো একটা বস্তুর যে উষ্ণতা, কোনো একটা বস্তুর যে তাপ, ডাইনামিক্যাল সিস্টেম তাপ, সেই তাপ উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত। মানে আমি তোমাকে খুব সিম্পল ভাবে একটা উদাহরণ দিই, ঠিক আছে? এই প্রথমটা উদাহরণ। তাহলে প্রথম আমরা যদি একটা করে যদি আমরা প্রথমত ডিসকাস করি, প্রথমত আমরা জানবো যে এইচ এর সঙ্গে টি এর কি পরিবর্তন করে। এইচ মানে হিট, টি মানে উষ্ণতা। উষ্ণতার সঙ্গে যে তাপমাত্রার কি পরিবর্তন, কি রকম ভাবে পরিবর্তন করে। প্রথমত আমরা কিছু পরিমাণ একটা পদার্থ নিলাম, আমি তোমাকে বোঝানোর সুবিধাতে বললাম। ধরো আমি 500 গ্রাম M1 = 500 গ্রাম ভরের কিছু পরিমাণ জল নিলাম, আবার কিছু পরিমাণ জল নিলাম M2 = এটাও 500 গ্রাম। তাহলে কি বললাম? তাহলে সম পরিমাণ, সম ভরের এবং একই পদার্থের, কারণ দুটোই কি ওয়াটার, দুটোই জল, এটাও জল এটাও জল। তাহলে উপাদানটা সমান, ভর সমান। তাহলে একই উপাদানের যদি আমি এটা জল নিতাম, এটা কেরোসিন নিতাম, তাহলে কিন্তু হবে না। তাহলে আমাকে উপাদানটা সেম নিতে হবে প্রথমত, দ্বিতীয়ত আমাকে পরিমাণটা সেম নিতে হবে, একই উপাদানের সমপরিমাণ। তাহলে একই উপাদানের সমপরিমাণ দুটি পদার্থ, একই উপাদানের সমপরিমাণ কোনো একটি দুটি পদার্থ, মানে একটি পদার্থের দুটি অবস্থায় আমরা দেখব। তাহলে আমরা কি দেখলাম যে এই পদার্থটির উষ্ণতা T1 = 0 ডিগ্রি সেলসিয়াস থেকে T2 = 30 ডিগ্রি সেলসিয়াস করা হলো। আর এই বস্তুটির উষ্ণতা T1 = 0 ডিগ্রি সেলসিয়াস থেকে T2 = 100 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তাহলে আমি তোমাদের এবার জিজ্ঞেস করছি, তাহলে একই উপাদান সমপরিমাণ
বা সম আয়তনের সমপরিমাণ একটি পদার্থের উষ্ণতা 0°C থেকে 30°C বৃদ্ধি করা মানে কি তাপ গ্রহণ করবে, তাহলে বৃদ্ধি করতে তাপ গ্রহণ করতে হবে। তাহলে এই উষ্ণতা বৃদ্ধি করতে যে সময় লাগবে ধরে নাও সেই সময়টা হচ্ছে তোমার 5 মিনিট। তাহলে সেই পদার্থটি যদি আমরা দুটো আলাদা আলাদা ভাবে নেই, তাহলে সেই একই রকম পুরোপুরি সবকিছু সেম, মানে একই বার্নারে রাখা সবকিছু সেম রেখে আমরা কি করলাম যে 0°C থেকে 100°C বৃদ্ধি করব। তাহলে এখানকার টাইমটা নিশ্চয়ই তোমার বেশি লাগবে, ধরনের তোমার 25 মিনিট লাগবে সাপোজ, 25 বা ধরুন তোমার যে 15 মিনিট লাগলো সাপোজ, আমি একটা বললাম এক্সাম্পল। তাহলে কি আসলো যে একই উপাদানের সম আয়তনের বা সমান পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা ভিন্ন ভিন্ন বৃদ্ধির জন্য উষ্ণতা বৃদ্ধির জন্য ভিন্ন ভিন্ন সময়ের প্রয়োজন। অর্থাৎ একই উষ্ণতা যদি একই পরিমাণ বৃদ্ধি করা হতো তাহলে সমান সময় হতো। আবার আমরা যদি উল্টোটা বলি যে একই পদার্থের একই ভরের দুটি কোন একটি পদার্থ নেওয়া হলো যেটা 30°C থেকে 0° আনা হলো, আবার হচ্ছে কি তোমার 100°C থেকে তোমার 0° আনা হলো, তাহলে কি এ তাপ বর্জন করবে, এ তাপ বর্জন করবে। তাহলে এ 30° থেকে 0°তে আসতে যে সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে। কেন? কারণ একই পদার্থ, আলাদা তো কোনো পদার্থ নয় যে এটা জল বেশি বেশি তাপ বর্জন করবে, তোমার যে লোহা তাপ কম কম তাপ বর্জন করবে এমনটা তো নয়। কারণ একই পরিমাণ তাপ বর্জন করবে, কারণ দুটি পদার্থ সমান, তাহলে আয়তন সমান, সবকিছু সমান, একই জায়গায় রয়েছে, সবকিছু পরিবর্তন সমান। তাহলে কি আসলো আমরা দেখলাম যে সেটা হচ্ছে তোমার যদি একই পদার্থ একই উপাদান এবং একই ভরের কোনো পদার্থ নেওয়া হয় তাহলে সেই পদার্থের যে উষ্ণতা বা যে তাপ বৃদ্ধি পাবে সেই বৃদ্ধি বা হ্রাস সেই তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সেই বস্তু তাপ বৃদ্ধি পাবে। তাপমাত্রা মানে কি, আমি তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে 0° থেকে 30° করি, 0° থেকে 30° হতে গেলে তাপ বেশি উৎপন্ন, বস্তুতে বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে, মানে বেশি পরিমাণ তাপ গ্রহণ করবে, স্টোর হবে ক্যালোরি, বেশি পরিমাণ তাপ ক্যালোরি স্টোর হবে। 0° থেকে 100°তে যদি এটাকে উত্তপ্ত করা হয় তাহলে বেশি পরিমাণ তাপ তোমার গৃহীত হবে। আর 30° থেকে 0°তে নিয়ে তাহলে বেশি পরিমাণ তাপ বর্জন করবে, এও বেশি পরিমাণ তাপ বর্জন করবে। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ সেই বস্তুর উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উষ্ণতার সঙ্গে সমানুপাতিক যখন বস্তুর ভর এবং উপাদান ধ্রুবক থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা আমি বলিনি কারণ হচ্ছে আমার কতটা মনে ছিল না। একটা কথা মাথায় রাখবে যে এটা কিন্তু কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলে হবে না। অবস্থার পরিবর্তন মানে ধরো না আমরা 1 খণ্ড বরফ নিলাম, বরফ থেকে জল হয়ে গেল, জল থেকে তোমার বাষ্প হয়ে গেল। তাহলে এখানে 1 খণ্ড বরফকে জল পরিবর্তন করলাম, 1 খণ্ড বরফকে বাষ্পে পরিবর্তন করলাম, তাহলে জল থেকে জলেরই পরিবর্তন দেখতে হবে। অবস্থার পরিবর্তন ঘটলে কিন্তু হবে না। অবস্থার পরিবর্তন ঘটলে তখন কিন্তু অন্যভাবে কাজ করতে হবে। এই চ্যাপ্টারই করবো আমরা, তখন আমরা ক্যালোরিমিত্রের মূলনীতি আমরা আছে সেটাকে অ্যাপ্লাই করবো। তাহলে অবস্থার পরিবর্তন না ঘটিয়ে মানে জাস্ট একটাই পদার্থ থাকবে, কঠিন মানে স্টেট মানে কঠিন পদার্থ থেকে তরল পদার্থ, তরল থেকে গ্যাসীয়, গ্যাসীয় থেকে তরল, এই যে পরিবর্তন অবস্থা, কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা, এই পরিবর্তন না ঘটে একটাই অবস্থা, সে তরল থেকে তরলে থাকবে, জাস্ট উষ্ণতার পরিবর্তন ঘটানো হবে। ঠিক আছে? তাহলে অবস্থার পরিবর্তন না ঘটিয়ে হচ্ছে একই ভর ও উপাদান বিশিষ্ট কোনো পদার্থের যে গৃহীত বা বর্জিত তাপ সেই পদার্থের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ H proportional to T যখন m এবং উপাদান ধ্রুবক। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই ব্রাঞ্চেসটা। সেম আমরা দ্বিতীয় ব্রাঞ্চেসটা দেখি। তাহলে আমরা কি দেখলাম যে এখান থেকে দেখলাম যে এই ইনফরমেশনটা প্রথমত ভ্যালিড আসলে এটা ইকুয়েশন নাম্বার 1। এটা ইকুয়েশন নাম্বার 1 কখন, যখন m and material fixed, অর্থাৎ ভর এবং উপাদান নির্দিষ্ট। আচ্ছা, দ্বিতীয় ইনফরমেশনটা আমরা দেখি, তাহলে আমরা দেখব যে উষ্ণতার সঙ্গে ভরের কি পরিবর্তন ঘটে। উষ্ণতার সঙ্গে ভরের কি পরিবর্তন ঘটে আমরা দেখব। আমরা এবার কি করলাম যে 500 গ্রামের কিছু পরিমাণ জল নিলাম,
বা 1 কেজি তোমার 2 কেজি কিছু পরিমাণ ওয়াটার নিলাম, আর 80 কেজি কিছু পরিমাণ ওয়াটার নিলাম, দুটোই কিন্তু ওয়াটার, কারণ দুটোই ওয়াটার। তাহলে একই উপাদান, দুটি ওয়াটার মানে কি একই উপাদান, উপাদান কিন্তু পরিবর্তন করা যাবে না। এবার আমরা কি করলাম, এর উষ্ণতা T1 ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে T2 ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি বৃদ্ধি করা হলো, আর এরও T1 ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে T2 ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো। অথবা এটা প্রথমত হচ্ছে এটা ইনক্রিজ করা হলো বা ডিক্রিজ করা হলো, ইনক্রিজ করা হলো বা ডিক্রিজ করা হলো, তার মানে এটা থেকে এটা, এটা থেকে এটা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা হচ্ছে গিয়ে যে একই উপাদান, এখানে জল, এখানে লোহা, বা জলের সঙ্গে কাঁচ, বা লোহা জলের সঙ্গে কেরোসিন, তরল পদার্থ হলেও আলাদা উপাদান হলে হবে না, সেই কঠিন তরল গ্যাসীয় যাই হোক না কেন আলাদা উপাদান হলে হবে না, আলাদা পদার্থ হলে হবে না, একই উপাদান একই পদার্থ। তাহলে দুটি জল, এখানে 500 গ্রাম, এখানে 2 কেজি, এখানে 80 কেজি, মানে বিভিন্ন পরিমাণ, উষ্ণতার পরিবর্তন সমান। তাহলে 2 কেজি মানে একই উপাদান এবং একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, একই উপাদান এবং একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ঘটাতে ঘটাতে একই উপাদানের মানে জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করাতে 80 কেজি জলের 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি বৃদ্ধি করাতে এখানে কম সময় লাগবে, এখানে বেশি সময় লাগবে। কারণ 2 কেজি জলকে, দুটোই জল, 2 কেজি জলকে 0 থেকে 60, 80 কেজি জলকে 0 থেকে 60, কারণ 2 কেজি জল যত তাপ ধরে থাকতে পারবে তার থেকে 80 কেজি জল বেশি তাপ ধরে থাকতে পারবে, ফলে এর তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি হবে, আর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এই অনেকটা ক্যালোরি তাপ গ্রহণ করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে সেম উষ্ণতা বৃদ্ধি করাতে বেশি পরিমাণ জলকে, ধরো একটা পুকুরের জলকে যদি আমরা একটা হাঁড়িতে যদি কিছু পরিমাণ জল নেই, সেই জলকে আমরা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বৃদ্ধি করলাম, ফুটন্ত নিয়ে আসলাম, আবার পুকুরের জলকে ফোটাতে শুরু করবো। তাহলে পুকুরের জলকে ফোটাতে গেলে গিয়ে আমাকে অনেকক্ষণ ধরে, জল কি করছি আমরা পরিমাণ বেশি, অনেকক্ষণ ধরে একই রকমভাবে একই বার্নার দিয়ে যদি হিট করি, এখানে যে বার্নার দিয়ে হিট করলাম সেই বার্নার দিয়ে যদি এখানে হিট করি, তাহলে কি হবে, এ 0 থেকে 60 ডিগ্রি হতে যে সময় লাগবে তার থেকে অনেক বেশি সময় লাগবে। তাই অথবা এ 60 থেকে 0 ডিগ্রিতে আসতে যে সময় লাগবে, এ 60 থেকে 0 ডিগ্রিতে আসতে তার থেকে অনেক বেশি সময় নেবে, ঠান্ডা হতেও বেশি সময় লাগবে। আমরা বলতে পারি যে একই উপাদানের ও একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য বা 0 থেকে 100 ডিগ্রিতে ফোটাতে যে পরিমাণ, 2 কেজি জলকে ফোটাতে যে সময় লাগবে 80 কেজি জলকে ফোটাতে তার থেকে বেশি সময় লাগবে, কারণ জলের পরিমাণ বেশি। অথবা 2 কেজি জলকে, ফুটন্ত জলকে যদি আমরা 0 ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে যে সময় লাগবে 80 কেজি ফুটন্ত জলকে আমরা 0 ডিগ্রিতে নিয়ে আসলে তার থেকে বেশি সময় লাগবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে জলের যে উষ্ণতা বৃদ্ধি, the temperature of water rises or decreases or does not depends on the factors, as for example water depends on the amount of water. তাহলে আমরা কি বলতে পারি যে কোনো নির্দিষ্ট পদার্থের উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ পদার্থের তাপ গ্রহণ বর্জন ক্ষমতা ভিন্ন রকম। তাহলে আমরা বলতে পারি যে একই পদার্থের একটা নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ গ্রহণ করবে, তাহলে একই পদার্থের সেই উষ্ণতা বৃদ্ধির জন্য বেশি পরিমাণ তাপ গ্রহণ করবে, তার কারণ এর তাপ ধারণ ক্ষমতা বেশি, এইচ বেশি থাকবে, এর তাপ ধারণ ক্ষমতা বেশি, কারণ এখানে 2 কেজির জন্য এতটা থাকবে, এতটা ধরেছে, এখানে 2 কেজি, তার মানে কি এর 40 গুণ বেশি, এ যত ক্যালোরি তাপ গ্রহণ করবে তার 40 গুণ, যদি x ক্যালোরি তাপ গ্রহণ করে এখানে 40x ক্যালোরি তাপ গ্রহণ করবে, তার কারণ কি এর পরিমাণটা এর থেকে 40 টাইম বেশি। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব অর ইমিটেড আর
proportional to its the amount of the mass of the object when the material and the temperature should be fixed. তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ তার হচ্ছে ভরের সমানুপাতিক যখন বস্তুর হচ্ছে তোমার উষ্ণতা এবং ম্যাটেরিয়াল ধ্রুবক থাকে। ম্যাটেরিয়াল ধ্রুবক থাকে। আচ্ছা, আর একটা বিষয়, ডিপেন্ডস অন ম্যাটেরিয়াল। আমি এই বিষয়টা পরবর্তী লেকচারে আমি আবার আসবো, আবার তোমাদের এই বিষয়টা আলোচনা করব, কারণ এর বিস্তারিত আলোচনা এই ছোট্ট লেকচারে আলোচনা করা সম্ভব না, কারণ এমনি লেকচারের লেন্থ অনেকটা বেড়ে যাচ্ছে। শুধু এইটুকু শুনে রাখো যে সমস্ত পদার্থের তাপ ধারণ ক্ষমতা সমান নয়। তাপ ধারণ ক্ষমতা মানে কি? ধরে নাও পৃথিবীতে বিভিন্ন টাইপের মানুষ আছে, বিভিন্ন টাইপের মানুষ মানে বিভিন্ন কান্ট্রির মানুষ আছে। আমাদের ইন্ডিয়ান কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রি, ইস্টার্ন কান্ট্রি। তো এখানে যদি আমরা বলি আফ্রিকার সঙ্গে ইন্ডিয়া যদি তুলনা করি সাধারণত, বা আফ্রিকার সঙ্গে যদি আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তুলনা করি, তাহলে আফ্রিকার লোকরা সাধারণত ব্ল্যাকিস্ট হয় বা ব্ল্যাক টাইপ হয়, একটু কালো টাইপ হয়। আর আমেরিকার লোকরা, আমরা তো বাদামি টাইপ, তো হচ্ছে আমেরিকার লোকরা কি হয়, সাদা বর্ণের হয়। অ্যাকচুয়ালি সেটা মেইনলি ডিপেন্ড করে তাদের মেলানিনের একটা ঘটনা থাকে, তাদের চামড়ায় মেলানিনের পরিমাণ কম বেশির জন্য ঘটে। তো ব্যাপারটা হচ্ছে কি, যারা আফ্রিকার লোকদের তাপ সহ্য করার ক্ষমতা অনেক বেশি আমেরিকার তুলনায়। কারণ আফ্রিকার লোকদের যে শরীরে মেলানিনের পরিমাণ বেশি থাকে এবং তাপ বেশি অ্যাবজর্ব হয়, তার হচ্ছে কি তাদের তাপ ধারণ ক্ষমতা বেশি। তাপ ধারণ ক্ষমতা মানে, আমি তোমাকে ওসব মানুষ দিয়ে বাদ দিয়ে আমি সিম্পলভাবে বলছি, একটা লোহার টুকরো আর সমপরিমাণ জল। লোহার টুকরো যতটা তাপ ধরে থাকতে পারবে, জল তার থেকে সমপরিমাণ জল তার থেকে বেশি তাপ ধরে থাকতে পারবে। কেন ধরে থাকতে পারবে, কীভাবে ধরে থাকতে পারবে, তার আমরা বিস্তারিত আলোচনা পরবর্তীতে আসবো, ঠিক আছে? শুধু এটুকু জেনে রাখো যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপ ধারণ ক্ষমতা বিভিন্ন রকম, সেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। সেটাকে আমরা আপাতত, যদি আমরা এখানে একটু জিনিস শর্টলি আমরা যদি বলি, সূত্রটা কি আসে, সূত্রটা হচ্ছে তোমার তাহলে কোনো বস্তু গৃহীত বা বর্জিত তাপ বস্তুর সঙ্গে বস্তুর ভর এবং উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে বস্তুর গৃহীত বা বর্জিত তাপকে আমরা যদি বলি একটা ধ্রুবক কে, সেই এমটি, তাহলে এই কেটাকে বলা হয় আপেক্ষিক তাপ, বা কি রকম বস্তু হবে সেটা জলের ক্ষেত্রে একরকম হবে, এই যে কতটা পরিমাণ হবে সে আপেক্ষিক তাপ, কতটা পরিমাণ তাপ ধরে থাকতে পারবে বা কত পরিমাণ তাপ বর্জিত হবে, সেটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, সেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করছি। পরবর্তীতে আমরা কেটাকে বলবো স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। সেই আপেক্ষিক তাপ মানে হচ্ছে তোমার স্পেসিফিক হিট, সেই সমস্ত বিষয় আমরা পরবর্তী লেকচার বা তার পরবর্তী লেকচার আমরা আলোচনা করব। তোমরা এখন এইটুকুই জেনে রাখো যে হিট হচ্ছে তোমার H is equals to mst. So thank you for watching my video and wait for next class.